হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার স্ক্রিনটা শেয়ার করছি। একটু আমার স্ক্রিনটা দেখা গেলে জানান। আমরা কি আরো কেউ জয়েন করবো? আমি কি আরো কিছুক্ষণ অপেক্ষা করব, না শুরু করে দিব? না ভাই, মনে হয় শুরু করে দেওয়াই ভালো। তো 9টা 10 12 বাজে অলরেডি। হুম হুম, সেটাই সেটাই। জাস্ট একটা গ্রুপে মেসেজ দিয়ে শুরু করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে, আমরা তাহলে শুরু করতেছি। তো আমি আজকে নোটবুক গুলো এখন আপ করিনি, আপনাদেরকে নোটবুক গুলো আমার ক্লাস শেষে আপ করে দিব। আর আজকে আমাদের বেসিক্যালি দুটা পার্ট আছে লেকচারে। একটা পার্ট হলো যে কেএনএনটা দেখাবো। সো কেএনএন কিভাবে কাজ করে, কিভাবে আমরা ক্লাসিফায়ার হিসেবে এটাকে ইউজ করতে পারি, সেই জিনিসটা আমরা আজকে দেখবো। আর সাথে সাথে যেটা হলো দেখবো, আমাদের যে প্রজেক্ট গুলা করতে চাচ্ছিলাম, সেই প্রজেক্ট গুলার আহ, কিছু আমরা স্যাম্পল, কিছু আমরা দেখবো, প্রোগ্রেস দেখবো, বা একটা টেমপ্লেট আমি রেডি করে দিয়েছি। আমরা এই টেমপ্লেটের উপরে কাজ করতে পারি। সো আশা করি টেমপ্লেটটা দেখলেই বুঝতে পারবেন, বাট তারপর আমরা কিছু জিনিসপত্র হয়তো ওয়াক থ্রু করবো। এই, সো আমরা শুরু করি কেএনএন দিয়ে। তো কেএনএন এ আমরা আগে ডিসকাস করে নিই কেএনএন মানেটা কি। কেএনএন হলো যে কে একটা ভ্যারিয়েবল, কে নিয়ারেস্ট নেইবার, পুরো অ্যালগরিদমটার নাম। সো বেসিক্যালি এটা কি করে, আমার এক্সিস্টিং হয়তোবা কিছু ক্লাসিফায়ার অলরেডি আছে। আমার ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম বেশ কিছু ক্লাস আছে আমার। এখন কে, আমার একটা নতুন ডাটা পয়েন্ট যদি আসে, এই নতুন ডাটা পয়েন্টটা কোন ক্লাসের আন্ডারে যেতে পারে, কার সাথে সবচেয়ে বেশি ক্যারেক্টারিস্টিক্সটা বেশি আছে, সেটা আমরা বুঝে ওই ক্লাসে মূলত আমরা ওই নতুন এলিমেন্ট যে কেটা আছে তাকে প্লেস করি। এই জিনিসটাই বেসিক্যালি কেএনএন করে থাকে, ঠিক আছে? আমরা ওই জিনিসটাই আজকে স্টেপ বাই স্টেপ ওয়াক থ্রু করে দেব। তো আমরা আহ, এতদিন যে ডাটা সেটটা ইউজ করেছি আইরিস, আজকে আইরিস ডাটা সেটটাই আবার ইউজ করা হচ্ছে। তো অ্যাজ ইউজুয়াল ফার্স্টে আমরা আমাদের যে কমন যে লাইব্রেরি গুলো আছে, নামপাই, ম্যাটপ্লটলিব। ভাই একটু যদি কেএনএন টা একটু যদি আবার বলতেন কষ্ট করে, আমি আসলে মানে বুঝি নাই জিনিসটা। তো জিনিসটা হচ্ছে যে আমাদের ক্লাসিফায়ার হয়তো বা আছে, আমরা এ, বি, সি তিনটা হয়তো ক্লাস আছে, ঠিক আছে? সো অলরেডি ডাটা পয়েন্ট গুলো আমরা জানি, ক্লাস এ এর জন্য কোন সেকশন হয়, ক্লাস বি এর জন্য কোন সেকশন হয়, ক্লাস সি এর জন্য কোন সেকশন হয়। ঠিক এরকম ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাসিফায়ার গুলো আছে, ঠিক আছে? যদি একটা ছবি দেখাই, আমরা এই ছবিগুলো ডিসকাস করব অনেকটা এরকম, ঠিক আছে? আমরা হয়তো এবিসির জন্য আমরা তিনটা ক্লাস্টারে ডাটাগুলোকে ভাগ করে রাখছি। অলরেডি আমি জানি কোনটা কোন ক্লাসে আছে। এখন নতুন একটা পয়েন্ট আসলো কে। এই কে পয়েন্টটা এই তিনটা ক্লাসিফায়ারের সবচেয়ে কাছে কোনটা, ঠিক আছে? সেই জিনিসটা আমরা বেসিক্যালি বের করি, ডিটারমাইন করি। যে ক্লাসের সবচেয়ে কাছে পড়ে ওই পয়েন্টটা, ওই ক্লাসে ওই ইয়াটা কেটা বিলং করে। এই, সো যে নতুন পয়েন্ট আসছে ওটাকে আমরা ওই ক্লাসে ফেলে দেবো, এবিসির কোন একটা ক্লাসে ফেলে দেবো। ভাই বুঝে গেছে? জি ভাই। ওকে, ঠিক। আমরা পরের এক্সাম্পল দেখবো, আরো ক্লিয়ার হবে। আচ্ছা, সো আমরা শুরু করি। ফার্স্টে আমরা আইরিস ডাটা সেটটা নিয়েছি। আইরিস ডাটা সেটটা নিলাম, তারপরে আইরিস ডাটা সেটটা থেকে অনলি দ্য ফার্স্ট টু ফিচার্স, ঠিক আছে? আমরা আগেও এই কাজটা করছি, এখানেও সেম কাজটা করতেছি। আমরা সিম্পলিসিটির জন্য আমরা ফার্স্ট এর অনলি দুইটা ফিচার নেই, কারণ আইরিসে আমরা জানি মূলত আমাদের সেপাল লেন্থ আর পেটাল লেন্থ দুটা, সেপাল উইথ আর পেটাল উইথ এরকমও থাকে। সো আমরা যেটা করেছি যে সেপাল লেন্থ আর সেপাল উইথ শুধু এটা নিয়েছি, ঠিক আছে? নিলাম আমরা। নেওয়ার পরে আইরিসটার টার্গেট, আমার যে টার্গেটটা ছিল, যে ক্লাসিফায়ারের লেভেল গুলো ছিল সেগুলো নিয়েছি। নেওয়ার পরে আমরা ডাটা সেটটাকে ঠিক আগের মতো আমরা ভাগ করেছি, তবে এবার খেয়াল করে দেখেন টেস্ট সাইজটা আমরা কিন্তু 0.3 দিয়েছি।
মানে হলো 70% ডাটা ট্রেনিং এ দিয়েছি আর 0.3% আমরা টেস্টিং এ রেখেছি। তারপর আমরা যেভাবে ডাটাকে স্কেল করে নিয়েছি আমরা, প্রত্যেকটা ডাটাকে আমরা স্কেল করলাম এই অংশটাকে। স্কেল করার পরে আমরা যেটা করেছি, কে এর ভ্যালু গুলো ডিফাইন করেছি। আমরা বিভিন্ন কে এর ভ্যালুর জন্য কেমন আসে আউটকাম সেগুলো আমরা দেখবো সামনে, বাট ফর নাও আমরা কে এর ভ্যালু একটা ডিটারমাইন করে দিলাম। কে এর ভ্যালু হচ্ছে 5। ঠিক আছে, এই 5 দেওয়াটার মানে কি? 5 দেওয়াটার মানে হলো আমার একটা আননোন পয়েন্ট যেটা বলছিলাম কে, সো ওই কে টা থেকে বাকি তার নিয়ারেস্ট পয়েন্ট গুলার ডিস্টেন্স আমি বের করব। ম্যাক্সিমাম কয়টা? 5টা। 5টা পর্যন্ত আমি ডিস্টেন্স আমি বের করে দেখবো সবচেয়ে কাছের কোনটা। সো এখান থেকে আমি বাকি পয়েন্ট গুলার ডিস্টেন্স দেখবো, যেটা ডিস্টেন্স সবচেয়ে কাছে হবে ওটাকে ওই ক্লাসে আমি বিলং করে দিব। ঠিক আছে, সো এখানে একটা কথা বলে রাখি। জিনিসটা হচ্ছে এখানে নাম্বার, এই যে 3, 5 বিজোড় কেন না হয়, কারণ এটা এক ধরনের ভোটিং আসলে। ঠিক আছে, ভোটিং করে আসলে আমরা ডিটারমাইন করি যে আমার নতুন পয়েন্টটা আসলে কোথায় যাবে। আমরা অড নাম্বার অলওয়েজ চুজ করি। অড নাম্বার নিলে কি হয়, ভোটিং করলে দিনের শেষে যে কোনো একটা পার্টিতে আসলে ভোটটা বেশি অথবা কম হবে। ঠিক আছে, সো অবভিয়াসলি ওই পার্টিতে আহ বা একটা ক্লাসে অবশ্যই এটা বিলং করবে। ভাই ওই একটু যদি আবার মনে কে যেগুলো 5, এটা আসলে কি বুঝাচ্ছে কি 5টা ইনপুট আমরা নিচ্ছি তাই তো, নাকি মানে না না না, 5টার পাঁচটা সাথে আমরা ইনপুট না, কম্পেয়ার করতেছি? 5টা ইনপুট না, না 5টা ইনপুট না। আমার ডাটা পয়েন্ট যে নতুন ডাটা পয়েন্টটা আসছে, জি। আমি পরে ইমেজে দেখাবো, এখন একটু দেখিয়ে রাখি জিনিসটা। এই যে প্রসেসটা অনেকটা এরকম। এইটা আমার স্টার হলো আমার ডাটা পয়েন্টটা। ঠিক আছে, ওকে। এই ডাটা পয়েন্টটা আমার আশেপাশে যে 5টা পয়েন্টের সাথে চেক করতেছে। এটা একটা, ওকে এটা একটা, এটা একটা, এটা একটা এবং এটা একটা। ঠিক আছে, আমি এগুলো ডিটেইলে দেখাবো, আমি আসতেছি স্টেপ বাই স্টেপ। আগে ঠিক আছে। আমাকে একটু এক্সপ্লেন করতে দেন, আমি শেষ করে নিই। আচ্ছা, তো হ্যাঁ, কে এর ভ্যালু আমরা 5 ডিটারমাইন করলাম। এই যে কে নিয়ারেস্ট নেইবার ক্লাসিফায়ার, আমরা নেইবারসটা বলে দিলাম, কে এর ভ্যালু কত, মেট্রিক বলে দিলাম। আমরা এই ডিস্টেন্সটা কি ডিস্টেন্সে মাপবো, বিভিন্ন রকমের ডিস্টেন্স আছে, সেখান থেকে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্সটাই মাপি। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সই সবচেয়ে কমন, তো এটাই সবচেয়ে বেশি পরিমাণে মেজার করা হয়। এই। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স বেসিক্যালি বলা যায় যে এই পয়েন্ট থেকে স্ট্রেট যে ডিস্টেন্সটা আছে, ঠিক আছে, ওই ডিস্টেন্সটাই হলো আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আসলাম আমরা, নেওয়ার পরে আমরা যেটা করতেছি, মেক প্রিডিকশনস অন দ্য টেস্ট সেট নিলাম আমরা, কে এন এন প্রিডিক্ট করলাম, এক্স টেস্ট নিলাম আমরা, এবং প্রিডিকশন আমরা রেজাল্ট পেলাম। ভালো কথা। অ্যাকুরেসি করে গেলাম, ওয়াই টেস্ট, ওয়াই প্রিডিকশন, আমরা অ্যাকুরেসিটা পেলাম। অ্যাকুরেসিটা পাওয়ার পরে আমরা এটা চেক করব বেসিক্যালি। আমরা কনফিউশন ম্যাট্রিক্স ঠিক আগের মতো বের করেছি, এবং কনফিউশন ম্যাট্রিক্স করার পরে আমরা যেটা করেছি, আমরা আহ, একটা প্লট করে সবকিছু দেখার চেষ্টা করছি আমার পারফরমেন্সটা আসলে কেমন আসছে। আমরা একটু দেখি। তো এই যে আমার কনফিউশন ম্যাট্রিক্স এখানে আছে। আর এখানে একটু বলে রাখি, আমরা তো কনফিউশন ম্যাট্রিক্স এতদিন কি দেখেছি, সাধারণত 4টা দেখতাম, তাই না? এবার কনফিউশন ম্যাট্রিক্সটা একটু বড়, কারণ আমাদের ক্লাসিফায়ার, মানে আমাদের কিন্তু ক্লাস লেভেল কয়টা, 3টা কিন্তু। ঠিক আছে, আমাদের ফিচার কম বাট ক্লাস লেভেল বেশি, সেই জন্য আমার কনফিউশন ম্যাট্রিক্সটা এবার বড় হয়েছে। সো আমার যদি আরো বড় নাম্বার অফ ক্লাসিফায়ার থাকতো, তখন কি হতো, আমার ক্লাসিফায়ার, আমার এই ম্যাট্রিক্সটা আরো বড় হতো। ঠিক আছে, আচ্ছা। তো এখানে বেসিক্যালি সবগুলো ক্লাসিফিকেশন আছে, এবং এখানে দেখা যাচ্ছে এই যে কোণা বরাবর যে ভ্যালু গুলো আছে সেগুলো হলো আমার ক্লাসিফায়ারের অ্যাকচুয়াল যে নাম্বার যেটা হওয়া দরকার ছিল সেগুলো ইন্ডিকেট করে, আর যে ডেভিয়েশন গুলো থাকে সেগুলো সাইডে চলে যায়। এভাবেই পুরোটা দেখানো হয়েছে কনফিউশন ম্যাট্রিক্সটা। নিলাম আমরা, ঠিক আগের মতোই প্রিসিশন, রিকল, এফারেন্স স্কোর আর সাপোর্ট সবগুলো ভ্যালু আসছে। তো এখান থেকে আমরা আমার যে ইয়াটা আছে, ফাইনালি যে ক্লাসিফাই করা হয়েছে 3টা ভাগে, এই ইয়াগুলা দেখানো হচ্ছে। এই যে আমার নতুন একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টটার আমি বাকি ক্লাস থেকে ডিস্টেন্স গুলো দেখতেছি, এবং 5 দিয়ে বেসিক্যালি আমার 5টা করে ডিস্টেন্স দেখানো হচ্ছে। তো এই 5টা দেখানো এখানে একটু ডিফিকাল্ট, সেই জন্য যেটা করা হয়েছে, আমি আরেকটা এক্সাম্পল নিয়ে এসেছি, এবং আহ, এটার পরে আসলে এই এক্সাম্পলে আমি বেসিক্যালি আরো পয়েন্ট গুলাকে কাছাকাছি দেখেছি। তবে এখানে আরেকটা টপিক আছে, একটু কভার করে শেষ করে নিই, তারপর আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি। এই 5টার ডিস্টেন্সটা কিভাবে ক্যালকুলেট করা হচ্ছে, সেটা হলো যে আমাদের এই কে এর ভ্যালু, আমি যেমন 5 সিলেক্ট করলাম,
5-এ যে সিলেক্ট পারফরমেন্স গুলা ট্র্যাক করছি। যেমন এখানে কে এর ভ্যালু আমাকে 0 থেকে শুরু হয়েছে, 2.5, 5, 7.5, 10, 12, 15, 17, 20, এরকম ভাবে আহ, বিভিন্ন রকমের কে এর ভ্যালু গেছে। তো যেটা বলতেছিলাম, কে এর ভ্যালু সাধারণত যেটা করা হয় যে অড নাম্বারে নেওয়া হয়। আর এখানে আমাদের অ্যাকুরেসি লেভেলটা দেওয়া থাকে, ঠিক আছে। লেফটে আমরা অ্যাকুরেসি লেভেলটা পাই, যে কে এর ভ্যালু হয়তো বা এখানে আমরা 1 নিলাম, তখন আমার অ্যাকুরেসি লেভেলটা এতটুকু ছিল। এখানে হয়তো 3 কত নিচ্ছি এটা, এটা একটা পয়েন্টে মনে হয় নাম্বার নিচ্ছে। এটা কত হতে পারে? হবে একটা নাম্বার, এটা হবে। এখানে বেসিক্যালি অ্যাকুরেসি এরকম পাওয়া গেছে। তবে আমরা 5 নিলে, 5-এর কাছাকাছি গেলে তখন এই যে এই নাম্বারটা পাচ্ছি, এই যে এই পয়েন্টটা আমরা পাচ্ছি। 9-টা থাকলে ভালো হতো, সরি, 5-এর কাছে আমরা এই পয়েন্টটা পাচ্ছি। আমাদের জন্য 5 এই পয়েন্টটা ছিল। 5-এর থেকে আরেকটু বেশি, 6 বা 6-এর থেকে আরেক নিলে, মানে পয়েন্ট সহ প্রত্যেকটা নাম্বারে এখানে কনসিডার করা হয়েছে। আমরা কে এর ভ্যালু গুলো একটু একটু দেখি। এই যে কে এর ভ্যালুটা দেখেন, এখানে সবই কিন্তু না হয়েছে রেঞ্জে, 1 থেকে 21 পর্যন্ত সবই না হয়েছে। আমরা অড নাম্বার গুলো নিলে আর একটু ভালো রেজাল্ট পেতাম, বাট এখানে অড নাম্বার না, এখানে সবই না হয়েছে, সব নিয়েই দেখানো হয়েছে। ওকে, তো এখানে বেসিক্যালি প্রত্যেকটা ভ্যালুর জন্য একটা একটা করে আমরা দেখাইছি। Okay, আমরা যদি এখানে দিয়ে দিই, তিন, তিনের পরে কত ছিল? 17, 19, 21, এইভাবে যদি দিই আমি। রান করে আসতে হবে, সেশনটা এক্সপায়ার হয়ে গেছে। এই যে আমার ভ্যালু গুলো, এই যে আরো ভ্যারিয়েশনটা আরো মাছ ইয়াতে বোঝা যাবে, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টটাতে আমরা পাবো, ম্যাক্সিমামটা পাবো। মোটামুটি দুইটা চার্টেই দেখেন 7-এর কাছাকাছি ভ্যালু গুলা আমরা ভালো পাবো। সো 7 নিলে ভালো হতো, বাট আমরা এই এক্সাম্পলে 5-এর ইয়াটাই দেখাইছি, কারণ 5-এরটা দেখেন মোটামুটি খারাপ না। 5-এর রেজাল্টটাও অ্যাভারেজের মানে ম্যাক্সিমামের কাছাকাছি আসছে। সো ম্যাক্সিমাম অ্যাকুরেসি থেকে একটু নিচে নেওয়া হয়েছে, 5-এটা নেওয়া হয়েছে, বাট আমরা চাইলে 7-ও নিতে পারতাম, কোনো সমস্যা নেই। এই আবার আগের এক্সাম্পলটাই রান করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আহ, একটা ছোট ডাটা সেট নিয়ে কেএনএন টা কিভাবে কাজ করতেছে একটু দেখি। আচ্ছা, তো এখানে যেটা করা হয়েছে, এখানে আমরা একটা ছোট ডাটা সেট নিয়ে এরকম আহ, খুবই সিম্পল একটা গ্রিড নিয়ে আসছি। এবং এই গ্রিডে যেটা করা হয়েছে, আমার দুইটা ক্লাসিফায়ার আছে, ক্লাসিফায়ার এ, ক্লাসিফায়ার বি, ঠিক আছে। আচ্ছা, তো ক্লাসিফায়ার এ যেটা আছে, এটা আমাদের বেসিক্যালি ব্লু লাইন গুলা, ব্লু লাইন গুলা হলো নিচে। আসলে হলো যে আহ, এই যে ব্লু যে লাইন গুলো আছে, আমি একটু এটা বলি। এই যে আসলে ব্লু লাইনটা দেখানো একটু ডিফিকাল্ট, কারণ এটার উপরে ইয়েলো একটা আছে, ওভারলে আছে, ঠিক আছে। আসলে এগুলোই হলো ব্লু লাইন গুলা বা ব্লু ডট গুলা, এগুলো হলো আমার ডাটা পয়েন্ট গুলা, বা এগুলো হলো আমার এ ক্লাসের ডাটা। আর এই যে এটা, এগুলো হলো আমার রেড ক্লাসের ডাটা। এখন আমার একটা নিউ পয়েন্ট আসছে, সেটা হলো স্টার্টটা, ঠিক আছে। তো আগে আমাকে এই ক্লাসের নেইবার গুলাকে আলাদা করতে হয়, যে আমার নেইবার কে কে, ঠিক আছে। আমার নেইবার দেখতেছি এটা হতে পারে, তারপর এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এগুলো হলো আমার নেইবার। নেইবার গুলো আইডেন্টিফাই করলাম। নেইবার গুলো আইডেন্টিফাই করার পরে যেটা বলছিলাম, আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো এদের ডিস্টেন্সটা বের করতে হয়।
আমরা এরপরে ডিস্টেন্সটা ক্যালকুলেট করি। ডিস্টেন্সটা বেসিক্যালি ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমরা নেই, এবং আমাদের বেসিক্যালি কে এর ভ্যালু যত থাকে ততগুলো নেইবারকে আমরা কনসিডার করি। ঠিক আছে, যেমন এখানে আমরা 5 কনসিডার করতেছি, কারণ হলো আমার 5টা নেইবার আছে। এই যে 1টা 2টা 3টা 4টা এবং 5টা। ঠিক আছে, আমি একটু কে এর ভ্যালুটা চেঞ্জ করে দেখাই। সে আমরা কে এর ভ্যালু যদি 1 দিই, এই যে আমার যেটা নিয়ারেস্ট আছে শুধু এই একটা ডিস্টেন্সে আমার নিচ্ছে। এখন আমরা যদি কে এর ভ্যালু এর উপরে 3 নেই। ভাইয়া একটা কোশ্চেন করা যাবে না পরে? হ্যাঁ, শিওর শিওর বল। আমাদের মানে আমার কোনো কোশ্চেন হলো, আমি একটা নিলেই তো হচ্ছে তাই না, যে নিয়ারেস্ট একটাতেই পাই যাচ্ছি, এতগুলা নিয়ার না না ডিপেন্ড না, করতে। এই জন্য কিন্তু এই জন্য না না না, এটা সবক্ষেত্রে ট্রু না, এই জন্যই কিন্তু এই চার্টটা দেখানো। ঠিক আচ্ছা, আছে, আপনি সবসময় অ্যাকুরেসি মানে এই ডাটা সেটের হয়তো বা একটা সিনারিওতে আপনি এরকম খুব ভালো কেস পাচ্ছেন, এটা মানে সবসময় যে একটাতে এভাবে আমি কাজ পেয়ে যাচ্ছি করবে। নিয়ারেস্ট, তাই না? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো আপনি এরকম কোনো গ্যারান্টি দিতে পারেন না যে সবসময় এইভাবে কাজ করবে। ঠিক আছে, সো আপনার ডাটা ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বেস করে আপনি বেসিক্যালি ডিটারমাইন করবেন কে এর ভ্যালু কত হলে ভালো হয়। ঠিক আছে, তো এরকম ভাই, আর এটা কি মানে আমার কনসেপ্টে এমন না যে আমি যে ইনপুটটা দিচ্ছি ওইটা নিয়ারেস্ট কোন ভ্যালুর সাথে আমার ম্যাচ করতেছে, তাই না? তো আমাদের তো অটোমেটিক কেন নিয়ারেস্টে ডিরেক্ট ম্যাচ করাচ্ছে না? মানে আমাদের এরকম না অনেকগুলো ডাটার নিয়ারেস্টটা সাথে তো কেন কম্পেয়ার করা লাগতেছে? আমার এটাকে র্যাঙ্কিং করতে হয়, আবার নিয়ারেস্ট গুলোর মধ্যে থেকে আচ্ছা আবার র্যাঙ্কিং করে। এই আচ্ছা। কাজটা করার জন্য এই যে ফার্স্ট স্টেপটা কি হলো, আমি নিয়ারেস্টটা বের করতেছি, এই যে ইয়েলো হুম। লাইনটা দিয়ে আমি আমার নিয়ারেস্ট নেইবার গুলো বের করতেছি। এই যে খেয়াল জি। করে দেখেন, 1 যখন দিছি, 1-এ দেখেন আমার নিয়ারেস্ট নেইবার কিন্তু একটা। আবার দেখেন আমি ঠিক এই জিনিসটাই আমি যখন কে এর ভ্যালু 3 করে দিচ্ছি, হ্যাঁ 3 করছে, এখনো রান করি নাই, খেয়াল করে দেখবেন এখন আমার নিয়ারেস্ট নেইবার কয়টা, একটা দুইটা তিনটা, দুইটা তিনটা, আর এই তিনটার মধ্যে তিনটা। র্যাঙ্কিং করবে কোনটা সবচেয়ে আর কাছে। তিনটার মধ্যে আবার র্যাঙ্কিং, হ্যাঁ, তারপরে আমাকে ডিসিশনটা দিচ্ছে। ঠিক আছে, প্রসেসটা এইভাবে কাজ করে। সো আগে নেইবার বের করে, তারপর নেইবার থেকে আবার র্যাঙ্কিং করে। আচ্ছা ভাই, এটাকে আজকে নাও, কোনো প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ দিবেন আমাদেরকে এটার উপর, মানে এটা আসলে কাজটা কোথায় হ্যাঁ আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি? এক্সাম্পল আগে দিয়ে আসলাম। হ্যাঁ। আইডিসি ডাটা সেটের উপরে দেখলাম আমরা ফার্স্টেটাই প্র্যাকটিক্যাল ছিল, এই যে আইডিসি। মানে এটা কানেক্ট, মানে আমি আসলে কানেক্ট করতে পারতেছি না এটার সাথে, এটা সেই জন্য একটু যদি কষ্ট করি ইয়া করতে, আমি আসলে কনফিউজ আচ্ছা, হচ্ছি। রিয়েল লাইফের যদি আপনি এটা যেমন হুম হুম। আহ, কি বলবো, মানে আপনি ধরেন ভোটার ক্লাসিফাই করতেছেন, ঠিক আছে, যে ধরেন জি। এখন আপনার ভোট হচ্ছে ইলেকশনে, এখন আপনার ক্যান্ডিডেট আছে 3 জন, ক্যান্ডিডেট এ, জি। ক্যান্ডিডেট বি, ক্যান্ডিডেট সি। ঠিক আছে, এখন আচ্ছা। কিছু ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে আপনি ডিটারমাইন করতেছেন যে আমার যে ভোটার গুলো আছে তারা আসলে কোন ক্লাসে যাবে। ঠিক আছে, এখন আপনি ওই ফিচারের ক্যারেক্টারিস্টিক্স গুলো অ্যানালাইসিস করে এটা বের করলেন যে হ্যাঁ আমার সে এই একটা রিজিয়নে 100 জন ক্যান্ডিডেট আছে, এবং আপনি জানেন 100 জন ক্যান্ডিডেট থেকে কতজন এ লেভেলে আছে, মানে এ কে ভোট দেওয়ার পসিবিলিটি কতজন আছে, বি কে ভোট দেওয়ার পসিবিলিটি কতজন আছে, সি কে ভোট দেওয়ার পসিবিলিটি কতজনের আছে। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে কি আপনার এই ক্লাসগুলো অলরেডি ডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা আপনি প্রবাবিলিটি অলরেডি ক্যালকুলেট করে রাখছেন যে হ্যাঁ এই মানুষটা এখানে ভোট দিতে পারে। ঠিক আছে, সবগুলা প্রবাবিলিটি ক্যালকুলেট করা। সো হচ্ছে কি আচ্ছা। একদম সেম প্রবলেমের মতো আপনার একটা গ্রাফে এখন সবগুলা ক্লাস্টার করাই আছে, আপনি জানেন কে কোথায় ভোট দিতে পারে। এখন এই 101 নম্বর একজন নতুন মানুষ আসলো, এই এরিয়াতে নতুন একজন মানুষ আসলো, এখন তার কিছু ক্যারেক্টারিস্টিক্স আপনি জানেন। এই নতুন ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে বেসিক্যালি আপনি ডিটারমাইন করবেন যে নতুন লোকটা আসছে সে এই এ বি সি কোন ক্লাসের, এবিসির মধ্যে কোন ক্লাসের আন্ডারে সে যাবে। ঠিক আছে, সো সবচেয়ে ক্লোজেস্ট যে ম্যাচ গুলো হবে সেই অনুযায়ী আপনি এবিসির একটা ক্লাসে তাকে ফেলে দিবেন এবং বলবেন যে হ্যাঁ এই ক্যান্ডিডেটসির মধ্যে হয়তোবা যে নতুন 101 নম্বর জন আসছে সে ক্লাস এ এর হয়তোবা, কথার কথা বলতেছে, এটা ক্লাস এর তে হয়তোবা সবচেয়ে বেশি, ডিস্টেন্সটা সবচেয়ে কম, আমরা সবচেয়ে কম ডিস্টেন্স পেয়েছি, সো আমরা মনে হয় যে হ্যাঁ এতেই সে ভোটটা দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, মানে জিনিসটা এমন যে আমি প্রথমে একজনকে তো আমি বুঝতে পারবো না বাকি দুই তিনজনের ডিস্টেন্সটা কেমন, এই জন্য তিনজনেরটা দেখলাম, এরকম 5 জন থাকলে 5 জনেরটাই দেখলাম যে কোনটার মধ্যে আমার ডিস্টেন্সটা কম আছে। জিনিসটা হ্যাঁ এমনই তো, কোনটার তাই না? মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ এক্স্যাক্টলি জি। এক্স্যাক্টলি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
ওকে, আমরা নিলাম। পরে 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 এখানে হ্যাঁ, তো 5 পর্যন্ত দেখানো হয়েছে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে 5 জনের জন্য আমরা নেইবার আগে সিলেক্ট করছি, সেম প্রসেস। ফার্স্টে নেইবার সিলেক্ট করা হচ্ছে, নেইবার সিলেক্ট করার শেষে আমরা যেটা করতেছি, আমরা ডিস্টেন্স গুলো ক্যালকুলেট করতেছি। এই সো এখানেও খেয়াল করেন, এই যে অনলি ফিচার ধরে কিন্তু দেখানো হচ্ছে। আর এটা কিন্তু খুবই সিম্পলিফাইড একটা গ্রাফ। এটা ফিচার অনলি 2টা বলে এই গ্রাফটা আমরা কম্প্রিহেন্ড করতে পারতেছি, বুঝতে পারতেছি। রিয়েল লাইফে এটা কিন্তু মাল্টি ডাইমেনশনাল আসলে হয়ে থাকে। ঠিক আছে, মিনিং হলো এই যেটা বললাম, ভোটারের এক্সাম্পলে যেটা বললাম, একটা ভোটার কিসের বেসিসে বেস করে আমাদের আহ, মানে ক্যান্ডিডেটকে অ্যাকচুয়ালি ভোট দিবে, এই ফিচারের লিস্টটা কিন্তু অনেক লম্বা। মিনিং হলো এই ডাইমেনশনটা অনেক বেশি হবে, ঠিক আছে, অনেক কমপ্লিকেটেড হবে। বাট দিনের শেষে পুরো প্রসেসটা এরকম একটা গ্রাফিক্যাল প্রসেসেই কাজ করবে। ঠিক আছে, ওই মাল্টি ডাইমেনশনাল স্পেস আমাদের একটা পয়েন্ট থাকবে, ওই পয়েন্টের আমরা ডিসটেন্সটা ক্যালকুলেট করব, যেটা সবচেয়ে নিয়ারেস্ট হবে সেটা ধরে আমরা আমাদের ক্যান্ডিডেটকে চুজ করব, যে হ্যাঁ সে হয়তো ওই ক্লাসের অনুসারী হতে পারে, এই ক্লাসের অনুসারী হতে পারে। এই। আচ্ছা, তো কেএনএন নিয়ে আমার আজকে এতটুকু লেকচার ছিল। আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে আস্ক করতে পারেন। হ্যাঁ, আমার একটা হলো কি, যেটা একটু আগে মানে কিছুক্ষণ আগে মনে হয় এটা করছিলাম, যে আমরা যেহেতু মনে করেন ট্রায়াল করে করে দেখতেছি কোনটা আমার ডিস্টেন্স কম, তাই না, কোনটাতে সবচেয়ে অ্যাকুরেসি বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। আমরা এটা কি এমন কোনো প্রোগ্রাম আছে যেটাতে মানে ডিরেক্টলি ও বের করে দেয়, হ্যাঁ এটাতেই কম আছে সবচেয়ে, না আমার এই ক্লাসে যাওয়া দরকার, মানে ও এই ক্লাসেই যাবে, না একটা মানে ইয়াতেই ওই বের করে ওই ফেলে একটা জিনিসটাই ট্রায়ালে, আমরা করি না, একটা মানে অনেক ট্রায়াল দিয়ে তো কমপ্লেক্স এর করি না। ভিতরে। না না, এটা হুম, আমাদের একটা ট্রায়াল এটা বের করা সম্ভব না, আমাদেরকে যে আচ্ছা, মাল্টিপল কে এর ভ্যালু দিয়েই বের করতে হয়। একটা মানে ট্রায়াল দিয়ে অনেকগুলো এটা বের ট্রায়াল করা করতেই সম্ভব হবে। না। হ্যাঁ, অনেকগুলো ট্রায়াল করতেই হবে। ওকে। ঠিক আছে, যদি কেএনএন রিলেটেড কোনো কোশ্চেন না থাকে আমরা নেক্সট অংশে মুভ করব। আমাদের আজকে ডিসকাস করার কথা ছিল যে আমরা যদি অ্যাসাইনমেন্টটা স্টার্ট করি আমরা কিভাবে করতে পারি। তো গত ক্লাসে আমরা ডিসাইড করেছিলাম যে অ্যাসাইনমেন্টটা হয়তো টাইম সিরিজের ডাটা নিয়ে করতে পারি। তো আজকে আমি টাইম সিরিজের একটা ইডিএ একটা ইয়া শেয়ার করে দিব, নোটবুক একটা শেয়ার করে দিব। এখানে আমরা আমার যে এক্সাম্পলটা আছে এখানে অটো মুভিং আরিমা, অটো আরিমা, বেসিক্যালি এটা ইউজ করে আমরা কিভাবে টাইম সিরিজ প্রিডিক্ট করা যায় সেটা দেখবো। ঠিক আছে, এবং আপনারা এরকম সিমিলার এক্সাম্পল গুলি আপনাদের অ্যাজ এ প্রজেক্ট হিসেবে ইউজ করতে পারবেন, বা সিমিলার ডাটা সেট গুলো আপনাদের প্রজেক্ট হিসেবে ইউজ করতে পারবেন। আচ্ছা, আমরা কি আরিমা আগে শুনেছিলাম বা আরিমা আগে দেখেছিলাম? এখানে 3টা লাইব্রেরি নতুন দেখলাম ভাই, এর আগের দুটোটাই আহ, আচ্ছা আচ্ছা, ইমেজের সবগুলাই দুটোটা, নতুন। হ্যাঁ তিনটাই ওকে, নতুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আপনারা টাইম সিরিজের ডাটা বলেছিলেন যে দেখেছেন আগে, উনি মনে হয় পার্সোনালি দেখছিলাম, না আমাদের ক্লাসে দেখা হয়। ক্লাসে দেখানো হয় না? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো মানে সমস্যা লাস্ট নাই, ক্লাসে যিনি বলেছিলেন উনি মনে হয় পার্সোনালি হ্যাঁ হয়তো এটা নিয়ে ইয়া করেছেন, সেটা হইতে পারে, বাট ওকে, ক্লাসে তো বলা হয়নি। ক্লাসে দেখানোই হয়নি একবারে না টাইম সিরিজ। না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। এই নোটবুকটা খুবই বেসিক থেকে দেখানো হয়েছে। এই যে আপনি দেখবেন যে বিভিন্ন রকমের টাইম সিরিজের চার্ট গুলাও দেখানো আছে, আমি দেখাচ্ছি। এই যে টাইম সিরিজের চার্ট গুলাও দেখানো আছে। ঠিক আছে, আহ, কি হলো, স্ক্রল হচ্ছে না কেন? তো আমাদের ফোরকাস্ট লাইনটাও শেষে দেখানো হয়েছে, এই বরাবর ফোরকাস্ট লাইনটা আসবে। যদিও খুব সিম্পল ফোরকাস্টিং, বাট স্টিল এখানে সবই কম বেশি করে দেখানো হয়েছে। আরো কিছু জিনিসপত্র ছিল এখানে, হ্যাঁ এই যে বেসিক্যালি এই লাইনগুলো আমাদের জন্য হেল্পফুল হবে, এই চার্টস গুলো আমাদের একটা একটা করে আজকে দেখানো হবে। সো এখানে বেসিক্যালি একটা সেলস এর ডাটা নিয়ে দেখানো হয়েছে, আমরা কিভাবে টাইম সিরিজটা নিয়ে কাজ করতে পারি সেটার একটা বেসিক বেসিক একটা ওয়ার্কফ্লো দেখানো হয়েছে। আপনারা এরকম সিমিলার প্রজেক্ট এটা দেখে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের আমি প্রজেক্ট করার প্রসেসটা একটু বলি। ফার্স্টে কাজ হলো যে এই নোটবুকটা খুব ভালো করে বোঝা, আপনারা নিজেরা টাইম দিবেন, টাইম দিয়ে পুরো জিনিসটা বুঝবেন। বোঝা শেষে এর পরের স্টেপটা হলো যে আপনাকে আসলে আহ যেটা করতে হবে, এরকম একটা সিমিলার আপনার ডোমেইন বা আপনার ইন্ডাস্ট্রিতে ডাটা সেট বের করতে হবে। ঠিক আছে, এই ডাটা সেটটা বের করার পরে
আপনার কাজ হলো যে ওই ডাটা সেটটা আপনি ক্লিন করবেন, ফিচার ইঞ্জিনিয়ারিং করবেন, আমরা যা যা শিখেছি সেগুলো একটা একটা করে অ্যাপ্লাই করবেন, এবং দিনের শেষে আপনি এরকম একটা মডেলে ফিট করার ট্রাই করবেন যেন আপনার টাইম সিরিজের ফোরকাস্টিংটা আসে। অবশ্যই একটা বেস লাইন সিলেক্ট করবেন, মিনিমাম একটা বেসিক লেভেলের একটা অ্যাকুরেসি থাকবে, এবং তারপরে আপনি চেষ্টা করবেন বিভিন্ন মডেল দিয়ে আপনার টাইম সিরিজটার ভ্যালু কিভাবে আরো ইমপ্রুভ করা যায়, কিভাবে আপনি আরো বেটার আউটকাম নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনি আস্তে আস্তে আগাবেন। তো আমাদের প্ল্যানটা নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোয়েরি? ডাটা সেট গুলোকে আমরা নিজেরাই কালেক্ট করবো না ভাই, আপনারা প্রোভাইড করবেন? জি জি, না আপনারা নিজেরাই কালেক্ট করবেন, ঠিক আছে? মানে যে আপনাদের কোনো মতো ডাটা সেট নিয়ে আমি কাজ করবো, তাই তো? যে কোনো না, ঠিক মানে সব ডাটা সেট তো আপনি এইভাবে মানে টাইম মানে সিরিজে ফিট এই করতে পারবেন। রিলেটেড আর কি, এই রিলেটেড টাইম এই সিরিজের রিলেটেড, রিলেটেড। এক্স্যাক্ট এই রিলেটেড ডাটা সেট নিয়ে আপনি খুঁজে বের করবেন, এবং আমরা এক্সপেক্ট করি আমাদের সাথে ডিসকাস করবেন, ঠিক আছে? আমাদের সাথে আচ্ছা। ডিসকাস করলে তখন আমরা ফিডব্যাক দিতে পারবো যে হ্যাঁ ভাইয়া এই ডাটা সেটটা ইউজ করেন, সামনের দিকে যান, এইভাবে এইভাবে আঁকান, তাহলে আপনি রেজাল্টটা একটু ভালো পাবেন, ঠিক আছে? এই গাইডলাইনগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো। এখানে তো শুধু এইভাবে আমরা আশা ডাটা করি। ভিজুয়ালাইজই করবো, তাই না? এই প্রজেক্টটাতে, নাকি আমরা ওই কোনো এমএল এর কোনো ইয়াতে না না, মানে? এখানে খালি ডাটা ভিজুয়ালাইজেশন না, এখানে অটো আরিমাই একটা প্রিডিকশন মডেল, আচ্ছা, এটাতে প্রেডিকশন আপনি করতে হবে। পরবর্তীতে ফোরকাস্ট করতেছেন, ঠিক আছে? সো পুরো আচ্ছা। সাইকেলটা এখানে দেখানো হয়েছে, এবং আপনাদেরও টার্গেট তাই হওয়া উচিত, কারণ এই পুরো কোর্সটাই তো আসলে ডাটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, আসলে টার্গেট তো জি। আলটিমেট মেশিন লার্নিং, তাই না? সো জি। আমরা যে প্রজেক্ট বা যে পোর্টফোলিও গুলো তৈরি করব, আমরা অবশ্যই চেষ্টা করব সেখানে মেশিন লার্নিং রাখতে। যদি মেশিন লার্নিং না রাখি, অ্যাটলিস্ট যেন ইডিএ গুলা ঠিক মতো আমরা দেখাই, যে আচ্ছা। আমি এই ডাটা সিরিজ গুলা বুঝি, এখানে যে ডাটা সেটটা আসতেছে সেটা আমি জানি যে কি দেখানো হচ্ছে না হচ্ছে এই জিনিস। আচ্ছা, আর জি, ডিলে না করে ধন্যবাদ। আমরা শুরু করে দিই। তো আমরা যেটা করতেছি এখানে লোড অ্যান্ড প্রসেস ডাটা করতেছি। আমরা যেটা করতেছি ফার্স্টে ডাটা রেঞ্জ জেনারেট করতেছি, যেমন 2020-এর 1 তারিখ থেকে শুরু করে 2023-এর আর ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আমরা নিয়ে নিচ্ছি, এবং আমাদের ফ্রিকোয়েন্সিটা কি প্রতি মাস ধরে আমরা করতেছি। এটা বিভিন্ন ভাবে আমরা ডাটা সেটটা জেনারেট করতে পারি, রেঞ্জ ফাংশনটা। আমরা রেঞ্জ ফাংশনটা একটু ডিটেল দেখলেই বুঝতে পারবো। এই যে রেঞ্জ ফাংশনটা আমরা একটু ডিটেল দেখলে এখানে বুঝতে পারবো যে এটাতে আমরা কি কি করতে পারবো। টাইম ডেল্টা বেসিক্যালি এখানে আমরা টাইমের ডিফারেন্সটা বলে দিচ্ছি। যেমন এখানে আর যদি 5 আওয়ার দেই তাহলে প্রতি 5 ঘন্টা পর পর আমার পুরো ডাটা সেটটা জেনারেট করে দিবে, ঠিক আছে? যেমন আমরা মান্থ দিয়েছি, সো প্রতি 1 মাস পর পর ডাটা সেটটাকে ইন্টারভ্যালে জেনারেট করে দিবে। আচ্ছা, এগুলো হলো কি করলো, পুরো ডাটা সেট না, জাস্ট ডেটস পার্টটা, শুধু ডেট পার্টটা নিল, ঠিক আছে? তারপর আমরা র্যান্ডমলি ইয়াটা জেনারেট করে নিয়েছি, র্যান্ডম কিছু নাম্বার জেনারেট করতেছি। যেমন আমরা নিচ্ছি এনপি র্যান্ডম ডট সিট 42, ঠিক যেভাবে আমরা র্যান্ডম নাম্বার নেই, আমরা কিছু সেলস প্রিডিক্ট করতেছি, ঠিক আছে? সো আমরা কি করতেছি, আমরা র্যান্ডম নর্মাল নাম্বার নিচ্ছি। সো এখানে আমরা একটা বেসিক কিছু নাম্বার সিরিজ নিচ্ছি, এবং ওটার সাথে আমরা বেসিক্যালি একটা ডেভিয়েশন অ্যাড করতেছি। সো +-50 পর্যন্ত আমরা একটা ডেভিয়েশন অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? নিলাম আমরা। তারপরে ডাটা ফ্রেমে আমরা যেটা করতেছি, প্রত্যেকটা সেলসের ইয়াটা অ্যাড করলাম। সো প্রথমে আমরা ডেটসটা নিলাম, ডেটস নেওয়ার পরে আমরা আমাদের ডাটা সেটটা নিলাম, ডাটা সেটে আমরা ডেটস রাখতেছি, তারপরে সেলসটা পুরোটা অ্যাড করে দিলাম। এবার প্রত্যেকটা ইন্ডেক্স আমরা অ্যাড করতেছি। আমার ইন্ডেক্স কোনটা হবে, যেহেতু টাইম সিরিজের ডাটা, আমার ইন্ডেক্সটা হবে ডেটটা, ডেট ফিল্ডটা হলো আমার ইন্ডেক্স। তো আমরা এখন ভিজুয়ালাইজ করব। ফার্স্টে আমার ডাটা সেটটা, আমরা সেলসের আমরা ডাটা সেটটা ভিজুয়ালাইজ করে দেখবো আমরা আসলে ডাটা সেটটা দেখতে কেমন। এই যে আমার বেসিক্যালি সেলসের ডাটা সেটটা দেখতে এরকম। আচ্ছা, সো সেলসের ডাটা সেটটা একটু খেয়াল করি। এই যে আমার সেলসের ডাটা সেটটা দেখতে এরকম, তার একটা কারণ আছে। খেয়াল করে দেখি আমরা, আমাদের ডাটা সেটটা কিন্তু কনজিকিউটিভলি আপওয়ার্ড বা উপরের দিকে গেছে। কারণটা কি, এখানে আমরা দেখি, এই যে এখানে লাইন স্পেসে যেটা আছে, আমরা যেটা করছি লেন্থ ডেটস, ঠিক আছে?
আমার ডেট যত বাড়বে এই লাইন স্পেসটা তত আস্তে আস্তে বড় রেঞ্জে জেনারেট হবে। 50 হলো আমার মিনিমামটা, আর ম্যাক্সিমামটা আমার ডেট যত যত যেটা থাকবে তার তত বেশি হতে থাকবে, ঠিক আছে? সো যেহেতু এই রেঞ্জটা ভ্যারি করতেছে, আমি সবসময় একটা আপার নাম্বার পাচ্ছি, এবং দিনের শেষে দেখা যাচ্ছে আমার যে লাইনটা জেনারেট হয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যেতে আসছে, ঠিক আছে? নিলাম, এটা তো প্লট করলাম আমরা। লোড দ্য প্রসেস ডাটা, হ্যাঁ লোড দ্য প্রসেস ডাটা, ফার্স্ট টাইম আমরা ডাটাটা লোড করলাম, ফার্স্ট টাইম ভিজুয়ালাইজ দ্য টাইম সিরিজ। সো এবার আমরা টাইম সিরিজটা ভিজুয়ালাইজ করতেছি। সো মান্থলি সেলস ওভার টাইম, ঠিক আছে, আমরা ডেট নিয়েছি, সেলস নিয়েছি। না ঠিক আছে, এটাই তো আমার ফার্স্ট ভিজুয়ালাইজেশনটা, এটাই আমি দেখাইছি, ঠিক আছে। সেকেন্ড ভিজুয়ালাইজেশনে যাই, ডিকম্পোজ দ্য টাইম সিরিজ। আমার টাইম সিরিজ গুলোকে আমি এখন কতগুলো ভাগে ভাগ করব, ডিকম্পোজ করব একটা করে করে। তো এখানে কি করছি আমি, ফার্স্টে নিচ্ছি আমরা সিজনাল ডিকম্পোজ, মানে আমি সিজনালিটি গুলা বের করার চেষ্টা করছি যদি কোনো সিজনালিটি থাকে, ঠিক আছে? আমরা কোন পিরিয়ডে নিচ্ছি, আমরা প্রতি 12 মাস পর পর seasonality গুলা দেখার চেষ্টা করছি প্রতি। So, আমরা এখন দেখি 12 মাস পর পর আমার চার্টটা কেমন আসছে। এই যে, এই যে। সো আমরা সিজনালিটিটা এখানে 12 মাস পর পর পাইছি পুরোটা। দেখো হবে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, এই এই চার্টটা এবং এই চার্টটা কিন্তু একই চার্ট, ঠিক আছে? জাস্ট আমার যেটা করা হয়েছে, এটা 12 মাস পর পর ইয়াতে ভাগ করা হয়েছে। আমি যদি এখানে দেখাই, এখানে পিরিয়ড যেটা দেওয়া আছে, ডেফিনেশনটা করে একটা মিনিট, আমি সিজনালি কম্পোজারের পিরিয়ডটা একটু চেক করে দেখি। Period নিলাম, ক্লাস মডেলতে আমাদের যেটা ছিল পিরিয়ড প্রাইস, পিরিয়ড এক্সপ্লেনেশনটা আমরা এখান থেকে পাবো। পিরিয়ড বলতেছে কি, পিরিয়ড অফ দ্য সিরিজ 1 ফর অ্যানুয়াল, 4 ফর কোয়ার্টারলি, ঠিক আছে? সো মাস্ট বি ইউজড ইফ x is not a panda subject, or if you index of x doesn't have a frequency overrides default prediction. আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, 1 ফর অ্যানুয়াল, 4 ফর কোয়ার্টারলি। তো আমাদের কি আসছে, আমাদের 12 দেওয়া আছে। 12 দিলে কি হচ্ছে আমাদের, না আমি একটু ভুল বলছি, তাহলে 1 বছর না, তাহলে হচ্ছে কি প্রতি মাসেরটা একবারে দেখাচ্ছে, প্রতি মাসে এটা স্কেল করেছে, তাহলে প্রতি মাসেরটা আমরা পাচ্ছি এখানে। এই যে পিরিয়ড এখানে প্রতি মাসেরটাই চলে আসছে, তাহলে প্রতি মাসেরটা এখানে ডিকম্পোজ করলাম আমরা। জাস্ট যেটা হয় এখানে অ্যাকচুয়ালি, আমি ইকুয়েশনটা বলি আগে, যেটা হচ্ছে যে যে আমার যে অরিজিনাল যে চার্টটা ছিল ওটাকে আমি বেসিক্যালি এভাবে স্কেল করেছি, দ্যাটস ইট। স্কেল করে আমার এটা বুঝতে সুবিধা হয়। আমি যখন স্কেল করি, এর পরের স্টেপটা হলো আমি ডাটাটাকে আস্তে আস্তে ভাঙতেছি, ঠিক আছে? এর পরের স্টেপে আমি কি করতে পারি, এই ডাটাটা আসলে কোন দিকে যাচ্ছে, এটা কি আস্তে আস্তে বাড়তেছে না আস্তে আস্তে কমতেছে, এই ভ্যালুটাতে নিয়ে আসি। তো এই জিনিসটাকে আমরা ট্রেন্ড বলি, যে আসলে আমার ভ্যালুটা কোন দিকে বাড়তেছে। আমরা একটা লাইন দিয়ে আসলে বের করার চেষ্টা করি আমার ভ্যালুটা কি সামনের দিকে বাড়তেছে নাকি
নিচের দিকে নেমে যাচ্ছে। তো সাধারণত খুব কমন প্র্যাকটিস হলো যে একটা ট্রেন্ড লাইন দিয়ে দেখায়। সাধারণত আমাদের মতো এরকম যেরকম কার্ভ আসছে, এই কার্ভ দিয়েও দেখায়, বাট মেইন আমাদের এক্সপেকটেশন সাধারণত থাকে একটা ট্রেন্ড লাইন দিয়ে, যে হ্যাঁ আমার ডাটা সেটটা এই বরাবর বাড়তেছে। সো নেক্সট ভ্যালুটা আরবিট্রারিলি আমরা ধরতেই পারি যে হ্যাঁ এটার ক্যাপিটাল এর মানে ক্যাপ এত আসতে পারে। আমি একটু দেখাই জিনিসটা ড্র করে দাঁড়ান। এই দুইটা যদি আমি ক্যাপচার তিনটাই যদি ক্যাপচার করি, তো যেটা করা হয় আমরা সেখানে চাই। এই হচ্ছে print এর style। আচ্ছা, তো যেটা হয়, আমরা যখন রিয়েল লাইফে এটা নিয়ে কাজ করি, আমরা যেটা করি ট্রেন্ড লাইনটা বের করার আগে আরো একটা কাজ করি আমরা। আমি রেড লাইন দিয়ে দেখাচ্ছি। তো এটা আমরা অরিজিন ধরলাম। আমরা যেটা করি যে একটা ম্যাক্সিমাম লাইন থাকে আর একটা মিনিমাম লাইন থাকে, ঠিক আছে? তো আমরা ধরে নেই যে আমাদের ট্রানজাকশনটা যেটা হতে যাচ্ছে সেটা এই লাল দাগের উপরে আর যাবে না, এটা আমার ম্যাক্সিমাম লাইন যেহেতু। আর এই নিচের লাল দাগের নিচে যাবে না, এটা আমার মিনিমাম লাইন, ঠিক আছে? ট্রেন্ড লাইনটা কোনটা হয়? ট্রেন্ড লাইনটা হয় হলো এটার মাঝামাঝি একটা লাইন, ঠিক আছে? এই লাইনটা ধরে আমরা মূলত বুঝি আচ্ছা ট্রানজাকশনটা এরকম হতে পারে, ঠিক আছে? আমরা একটা গেস করি যে হ্যাঁ আমি যদি খুব বেশি নাও চেঞ্জ করি অথবা খুব বেশি ডিটেলেও না যাই, লিস্ট আমার সেলটা এই পজিশনে থাকবে, ঠিক আছে? এই মাঝখানের লাইনটা আমাদের জন্য সবসময় ইম্পর্টেন্ট থাকে। ওকে, সো আমরা এর পরের স্টেপে ট্রেন্ডটা দেখলাম। ট্রেন্ডের পরে যেটা করা হয় সিজনালিটি গুলা বের করা হয়। সিজনালিটিতেও ঠিক একইভাবে আমরা ডাটাগুলোকে ডিকম্পোজ করি আরো একটা লেভেলে, এবং এখানে ডাটার কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা নিয়ে আসি। যেমন এই যে এখানে আমরা যদি দেখি, ডাটা তো আমরা দেখছি একটা কনস্ট্যান্টলি ভ্যালুটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে? বাট আমরা একটা ট্রেন্ড তো দেখতেছি, একটা কমন প্যাটার্ন আছে। কমন প্যাটার্নটা আবার ফলো করি। এই যে আমরা এখানে একটু খেয়াল করি, আমি বক্স দিয়ে দিয়ে দেখাই। এই যে খেয়াল করি আমরা এই প্যাটার্নটা এখানে আছে, ঠিক সেম সিমিলার প্যাটার্ন কিন্তু এখানেও আছে, আবার এই প্যাটার্নটা সামনেও আছে, ঠিক আছে? সো দেখা যাবে যে আমি সেম প্যাটার্নটা আস্তে আস্তে পাচ্ছি, বারবার পাচ্ছি, ঠিক আছে? একই সিমিলার টাইপের প্যাটার্ন পাচ্ছি, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এই ডাটায় আমার সিজনালিটি আছে। জাস্ট আমি যদি এই যে ইনক্রিমেন্টটা আছে, এই ইনক্রিমেন্টটা যদি আমি সরায় দেই, তখন হবে কি আমি এই যে আলটিমেটলি এরকম এক প্যাটার্ন গুলো পেতে থাকবো, সেম প্যাটার্ন গুলো আমি পেতে থাকবো। এটাকেই মূলত সিজনালিটি বলা হচ্ছে, ঠিক আছে? আমার একই জিনিসটা বারবার হচ্ছে। এই জিনিসটা কি কখন দেখা যায়? আমরা সেলস ডাটাতে যখন দেখি যে একটা স্পেসিফিক টাইমে একই রকমের প্যাটার্ন যেমন বারবার আসে, যেমন হয়তো জানুয়ারি মাসে হয়তো বা আমরা ফল ফ্রুটস হয়তো বা বেশি পাই, অনেকটা এরকম হতে পারে। সো আহ এরকম প্রতি বছরে একটা স্পেসিফিক টাইমে যদি একটা স্পেসিফিক টাইপের সেলস হঠাৎ করে বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে কমে যাচ্ছে, তখন আমরা এই ধরনের সিজনালিটি দেখতে পাই। এবং আমরা যখন ডাটা ক্যারেক্টারিস্টিক্স বের করতে যাই, তখন এগুলো আসলে বাদ দিতে হয়। সিজনালিটি বা এই ধরনের
আনএক্সপেক্টেড যে সিনারিও গুলো আছে সেগুলো আমরা অমিট করি, তারপরে সামনের দিকে আগাই। ঠিক আছে, আমরাও এইভাবে দেখবেন যে সামনের দিকে এই ডিকম্পোজ ডিকম্পোজ করে এই এক্সট্রা যে কমন ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো বাদ দিব, তারপরে আমরা ডাটা সেটটা আলটিমেটলি অটো আরিমাতে ফিট করব। এই যে তারপরে আমরা কিছু রেসিডুয়াল পাবো, এই যে এই রেসিডুয়ালটা আমি ফাইনালি ফিট করবো। আমরা এখন একটা একটা করে দেখি কোডে। আমরা ছিলাম এই স্টেপে, ডিকম্পোজে আমরা এখানে সিজনালিটিটা বের করলাম, সিজনাল ডিকম্পোজে গেলাম, তারপর এখানে স্টেশনারি আমরা চেক করলাম যে আমার ডাটাটা স্টেশনারি কিনা। স্টেশনারি জিনিসটা কি, স্টেশনারি জিনিসটাতে টেস্ট করা হয় যে আমার ডাটাটা একই রকম প্যাটার্ন আছে নাকি। ঠিক আছে, আমার ডাইনামিক এগুলা অবভিয়াসলি এই ডাটাটা ডাইনামিক। স্টেশনারি ডাটা কি হবে, আমার ডাটার কোনো ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হবে না, একই থাকবে। একটা স্ট্রেট লাইন একটা স্টেশনারি ডাটার একটা এক্সাম্পল। ঠিক এরকম যখন আমার ডাটার কোনো প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, তখন আমরা ওই ডাটাটাকে স্টেশনারি বলতে পারি। সো এটা টেস্ট করা হয়েছে, অবভিয়াসলি এই ডাটাটা স্টেশনারি না। তারপর আমরা যেটা করছি, আমরা এটা ফাইনালি অটো আনিমাতে ফিট করছি দিনের শেষে। ফিট করলাম, অটো আনিমাতে ফিট করার পরে আমরা ফোরকাস্ট করছি, যে দেখছি যে হ্যাঁ আমার ডাটা সেটটা কেমন পারফর্ম করতেছে, ওটা আমরা বের করার চেষ্টা করছি। তো এটা কি করা হয়েছে ঠিক আগের মতোই, তবে টাইম সিরিজের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। টাইম সিরিজের ক্ষেত্রে যেহেতু টাইমের উপরে ডাটাটা ডিপেন্ডেন্ট, রাইট? সো আমরা ওই র্যান্ডমলি শাফল এখানে করি না আসলে। টাইম সিরিজ যখন আমরা ফিট করি তখন আমরা র্যান্ডমলি শাফল করি না, আমরা ডাটা সেটটা অ্যাজ ইট ইজ যেভাবে পাই সেভাবেই ট্রেনিং এ ফিট করি। র্যান্ডমলি শাফল করলে প্রবলেমটা কি, আমি যদি র্যান্ডমলি শাফল করি তাহলে এই ডাটার ক্যারেক্টারিস্টিক্সটা হয়তোবা শুরুতে চলে আসবে, আবার এই ক্যারেক্টারিস্টিক্সটা হয়তোবা মাঝে চলে আসবে, যেটা আসলে এক্সপেক্টেড না। সো টাইম সিরিজ যখন আমরা অ্যানালাইসিস করি তখন আমরা ডাটাটা অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই আমরা ট্রেনিং এ ফিট করি। করলাম, তারপরে কি করতে হয়, আমরা বেসিক্যালি ফোরকাস্টটা করে দেখতেছি যে হ্যাঁ আসলে আমার মডেলটা কেমন কাজ করবে। আমরা দেখি, আমাদের ফিট করলাম, এই ফাইনালি আমরা এই রেজাল্টটা পাবো। এই যে এটা আমাদের ফোরকাস্টেড ভ্যালুটা। সো এই পয়েন্টে আসার পরে আমরা যেটা পাবো, আমাদের একটা স্ট্রেট লাইন বেসিক্যালি দিয়েছে ফোরকাস্টেড। সো আমাদের সেলসটা এই বরাবর একটা স্টেডি বরাবর থাকবে, আমাদের ফোরকাস্টিং মডেলটা এরকম দিয়েছে। সো এটা একটা বেসিক ফোরকাস্টিং মডেল ছিল। ফোরকাস্টিং মডেল আরো অনেক কমপ্লিকেটেড হয় এবং আরো অনেক প্যারামিটার নিয়ে হয়ে থাকে, বাট এটা আপনাদের জন্য একটা বেসিক এক্সাম্পল আমি শেয়ার শেয়ার করে রেখেছি। আপনারা হয়তো ডাটা সেট শেয়ার করলে আমি আপনাদেরকে আরো বেটার মডেলগুলো দেখাতে পারবো, আরো কমপ্লেক্স মডেলগুলো দিতে পারবো তখন, সো দ্যাট আপনারা অ্যাকচুয়াল তখন টাইম সিরিজ প্রবলেম নিয়ে কাজ করতে পারেন। এটা মোর বলা যায় যে একটা ছোট টয় প্রবলেম, যেটা আপনারা হয়তো বা টাইম সিরিজে জাস্ট ঢুকতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনারা জার্নি শুরু করতে পারবেন। তো আপনাদের এখানে যদি কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে আস্ক করতে পারেন। আমি একটু আরিমার ফুল ফর্মটা বলে দেই। অ্যাভারেজ মুভিং সামথিং এখানে আসছে, অ্যাভারেজ। এখানে মেইনলি আরিমা দিয়ে কি আমরা ফোরকাস্টটাই করছি তাই না? ফোরকাস্টের জন্য হ্যাঁ, আরিমাটা ইউজ করছি। ফোরকাস্টের জন্য আমরা আরিমাটা ইউজ করছি। অটো রিগ্রেসিভ ইন্টিগ্রেটেড মুভিং অ্যাভারেজ। ঠিক আছে, বেসিক্যালি মুভিং অ্যাভারেজ নিয়ে ফোরকাস্ট করে। এটা টাইম সিরিজের খুব একটা ভালো মডেল না, এটা একবারে বেসিক লেভেলের একটা মডেল। ঠিক আছে, আমি জাস্ট বেসিকটা আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা এই বেসিকটা স্টাডি করেন এবং একটু কষ্ট করে ডাটা সেটটা চুজ করেন। ওই ডাটা সেটটা নিয়ে আসলে আমি তখন আপনাদেরকে আরো হেল্প করতে পারবো। ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে সবাই একটু চেষ্টা করে সাবমিট করতে, সো দ্যাট ওই ডাটা সেট গুলো পেলে আমরা যেন আমার সামনের দিকে আগাতে পারি। ওকে, আমার দিক থেকে আজকে এতটুকু ছিল। আপনাদের দিক থেকে কোনো কোশ্চেন বা কোয়েরি থাকলে আস্ক করতে পারেন, না হলে আমরা এখানেই ক্লাসটা শেষ করবো আজকে। ভাই এই প্রজেক্টটা মানে আমরা মানে আপনি কখন দিব বা এরকম কোনো টাইমলাইন কি দেওয়া হবে, ডেড লাইন বা এরকম আচ্ছা, কিছু? এখানে একটু একটা কথা বলে রাখি, মানে এই প্রত্যেকটা প্রজেক্টই আপনাদের সেলফ লার্নিং এর জন্য, আপনাদের নিজের উদ্যোগে নিজেদের জন্য করবেন। ঠিক আছে, এটা আচ্ছা। এটা আপনারা কোনো
মানে রিওয়ার্ডও পাচ্ছেন না, পানিশমেন্টও পাচ্ছেন না। মানে জিনিসটা হচ্ছে যে আপনি যদি প্র্যাকটিস করেন রিয়েল লাইফে আপনি তার মানে একটা শোকেস করতে ডেডলাইন দিয়ে পারবেন। দিলে মনে করেন ভাই একটা কাজের প্রতি একটা স্প্রে আসতো আর কি, সবার মনে করেন হ্যাঁ, এর আর মধ্যে সেও শেষ করতে ডেডলাইন হবে। ধরে নিতেই পারেন নেক্সট ক্লাসের আগে। হুম। ঠিক আছে। মানে একটা ডেডলাইন যদি অফিসিয়াল একটা ওনাদের বলে বলে দিলে তো ওনারা একটা ইয়া করে দিবে, এই হ্যাঁ, ডেডলাইনের মধ্যে আমরা একটা আমাদের করে নেক্সট ক্লাসটা হবে হলো নেক্সট কবে? শনিবারে। নেক্সট শনিবার, এক্স্যাক্টলি। সো নেক্সট শনিবার ধরতে পারেন। নেক্সট শনিবারে আমার সাথে ডিসকাস করুন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাইলে যদি কোনো কোশ্চেন না থাকে আজকে আমরা এখানেই ড্রপ করতেছি তাইলে। থ্যাংক ইউ এভরিওয়ান। বাই দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।